হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট কমেন্ট করে বলো, যারা যারা জয়েন করেছো একবার চেক করে নিও, আর আমার এখান থেকেও দেখে নিচ্ছি। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট প্রত্যেকে একবার জয়েন করে যাও। তো আমাদের যে ক্লাসটা স্টার্ট হয়েছে এসএসসি জিডিকে টার্গেট করে, তোমরা জানো একদিন ম্যাথ আর একদিন রিজনিং আমরা অল্টারনেট করে করছি। তো আজকে আমাদের উইকের ফার্স্ট ডে, মনডে। তো আজকে থেকে আমাদের ক্লাস আবার স্টার্ট হলো ঠিক 9টার সময়। ওকে, 9 AM প্রত্যেক দিন তোমাদের ক্লাস থাকবে রেকর্ডেড ফরম্যাটে। এই ক্লাসটাকে মানে আমি দিনের দিনই রেকর্ড করে তোমাদের আপলোড করি। দু একদিন আমি তোমাদের একটু আমার একটু প্রবলেম ছিল, প্রবলেম মিন্স একটু চোখের প্রবলেম ছিল, তো স্ক্রিনের উপর তাকানো যাচ্ছে না বলে আমি তোমাদের রেকর্ড করতে পারিনি। মানে ওই ঠান্ডায় চোখটা লাল হয়েছিল পুরোটা, তো রেকর্ড করা পসিবল হয়নি এই মুহূর্তে। তো তার জন্য দেখবে তোমাদের কিছুদিন গ্যাপ গেছে ক্লাস। তো আজকে থেকে তোমাদের ক্লাস এখন আমি ঠিকঠাক আছি মোটামুটি। তোমাদের প্রত্যেক দিনই ক্লাস আমি তোমাদের নিয়ে নেব, একদিন ম্যাথ একদিন রিজনিং। তো আজকে আমরা ম্যাথের সেট নাম্বার করব হচ্ছে 7। ওকে, আগের দিন আমরা রিজনিংয়ের ক্লাসটা প্রোভাইড করেছি, কিন্তু রিজনিংয়ের ক্লাস তোমাদের কাছে মনে হয় অনেকের নোটিফিকেশান যায়নি, অনেকে দেখতে পাওনি। তো দেখে নেবে অবশ্যই করে, যারা এখনও দেখোনি কমপ্লিট করে নেবে। চলো স্টার্ট করব। আমাদের ক্লাস প্রত্যেক দিন থাকছে সকাল 9টার সময়, আর আমরা এসএসসি জিডি 2026কে টার্গেট করছি। যারা একদম বিগিনার্স ছেলে মেয়ে আছো তাদের একদম যেটা করতে হবে একটু বলে দিই আগে। দেখো, দুটো ফাউন্ডেশন ব্যাচ আছে, একটা হচ্ছে যারা ডাব্লিউপি কেপিকে টার্গেট করছো তারা, আর একটা যারা এসএসসি জিডিকে টার্গেট করছো। এবার যারা এসএসসিকে টার্গেট করছো তারা এই ফাউন্ডেশন ব্যাচটায় জয়েন করে যাবে। ফাউন্ডেশন ব্যাচ যেখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু করানো হবে, আলাদা আলাদা ফ্যাকাল্টি তোমাদের করাবে, আর প্রিভিয়াস ইয়ার বেসড করে সমস্ত কিছু তোমাদের রেডি করানো হবে। আর এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিও 9647553612। আর যারা ডাব্লিউপি বা পুলিশের যে সমস্ত আপকামিং ভ্যাকেন্সি আসছে তার জন্য রেডি হতে চাও খুব কম সময়ের মধ্যে, ঠিক আছে, তারা এই ব্যাচটায় জয়েন করে নিও ডাব্লিউপি ফাউন্ডেশন যেটা। এটারও ক্লাস স্টার্ট অলরেডি হয়ে গেছে 15 জানুয়ারি থেকে। তো যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। তোমাদের এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও 9647553612। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকে ফার্স্ট কোশ্চেন থেকে, সব প্রিভিয়াস ইয়ার বেসড করে। দেখো কি বলেছে। বলেছে 14 সেমি ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। দেখো, মেনসুরেশনের কোশ্চেন তোমাদের এক্সামে মানে এসএসসি জিডি পরীক্ষায় তোমাদের অবশ্যই করে দুটো থেকে একটা কোশ্চেন আসার পসিবিলিটি থাকবেই থাকবে। মানে এমন কোনো শিফট যাবে না যেখানে তোমার মেনসুরেশনের কোশ্চেন থাকবে না, ঠিক আছে। তো দেখো, একটা গোলক, গোলক দেখতে কেমন হয় এরকম। এবার এই গোলকটা একটা সার্কেল বা বৃত্ত নয়, এটা আলাদা। তোমরা ক্রিকেট বল দেখেছো, ফুটবল দেখেছো, ওরকম একটা 3D ফিগার। তো এটার রেসপেক্টে বলেছে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো, বক্রপৃষ্ঠ মানে এই যে এই তলটাকে বোঝাচ্ছে, তো এর তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। কী হয়ে যায় 4πr²। তাহলে 4 থাকলো, পাই মানে কত 22/7। আর আর² বলতে কি, আর² বলতে যে 14 সেমি ব্যাসার্ধের, তার মানে এই 14 স্কোয়ার হয়ে যাবে। আমি 14 স্কোয়ার না লিখে 14 × 14 লিখলাম। তো এখান থেকে আর একটা জিনিস ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার পাবে। কিন্তু আমি বলেছিলাম যখন তোমার কোনো 3D ফিগারে, মানে আমরা যখন 3 ডাইমেনশনাল বা মেনসুরেশনে কোনো কোশ্চেন করব যেখানে তোমার পাই আসবে, পাই, সেই উত্তরটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবেই যাবে। সেই উত্তরটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবেই যাবে। তাহলে 11 দিয়ে যদি সেই উত্তরটা ভাগ যায়, তাহলে দেখো তো এই অপশানটা, এটা হচ্ছে 8, এটা 10, না এটা 11 দিয়ে যায় না। এটা হচ্ছে 8, এটা 8, এটা 11 দিয়ে যায়। আর এটা দেখো তো 4, আর এটা 12, না এটা 11 দিয়ে যায় না। এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 8, না এটাও যায় না। একমাত্র অপশান যেটা 11 দিয়ে ভাগ যায় সেটা বি। দেখো, অল্টারনেট করলে কত হচ্ছে 6 2 8 4 4 8। তাহলে অল্টারনেটে 8-এর ডিফারেন্স 0। তার মানে আমরা শিখেছিলাম যে অল্টারনেট ডিজিটগুলোকে যোগ করার পরে তাদের ডিফারেন্স করলে যদি 0 আসে বা এমন কিছু আসে যেটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে নাম্বারটাও ভাগ যাবে। তো সেটাই আর কি, আর কিচ্ছু না। তাহলে এই পুরো পোর্শনটা দেখতে পাচ্ছ, এই ক্যালকুলেশন করা থেকে তুমি বেঁচে যাবে। এমনকি তোমার যদি ফর্মুলাও না মনে থাকে, তুমি বুঝে যাবে যে এটা একটা 3D ফিগার গোলক। হ্যাঁ, কোনো না কোনো সময় আমি পড়েছিলাম যে ওখানে পাই ইউজ হয়, তো আমি চেক করে একবার দেখে নিই কোনটা 11 দিয়ে ভাগ যায়, তাহলেই তুমি
আরামসে উত্তর করতে পারবে। এটা কিন্তু এক্সামের আসা কোশ্চেন নাকি আমার সেট করা কোশ্চেন যে যেখানে অপশান একটাই রেখেছি আরগুলো 11 দিয়ে যাচ্ছে না, সেরকমটা নয়। এটা এক্সামে তুমি 80% কেসে ম্যাচ করে যাবে। তারপরে যদি না হয় তখন তুমি এই ফর্মুলা ওয়াইজ করতে হবে। চলো আর একটা আছে, নর্মাল কোশ্চেনই, এগুলো করো একবার। আচ্ছা একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, যেহেতু তোমাদের এটা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করছি তো। হ্যাঁ ঠিক আছে, তো চলো একবার চেক করে নিতে হয় যেমন লাইভের মতো। আচ্ছা দেখো, বলেছে একটি ঘনকের তোমার দীর্ঘতম কর্ণ, আচ্ছা একটা ঘনক দেখতে কেমন হয় আগে বুঝে নাও। এই ধরো একটা ঘনক আছে, ঠিক আছে? ঘনক বলতে প্রত্যেকটা সাইড তোমার যেটা সমান হবে, প্রত্যেকটা সাইড। তোমরা আইস কিউব দেখেছো, লুডুর ছক্কা দেখেছো, সেগুলো একটা ঘনকের এক্সাম্পল, পারফেক্ট। তো এর বলেছে দীর্ঘতম কর্ণ, এটা যদি নাও বলে দিত যায় আসতো না, কারণ কর্ণটাই সব থেকে দীর্ঘতম হয়, মানে এখান থেকে এই লাইনটাই তোমার সব থেকে বড়। আর এর ফর্মুলা হয়ে যায় বাহু গুণ √3। কি হয়ে যায়? বাহু √3, এ√3। তাহলে এই ফর্মুলা ওয়াইজ আমরা জানি এ বলতে বাহু ধরে নিলাম, এ√3, এটার মানই কোশ্চেনে বলে দিয়েছে √432, ব্যাস এইটুক। তাহলে এখানে দেখো তিনটাও রুটের মধ্যে, 432ও রুটের মধ্যে, তাহলে এইটা ডাইরেক্ট কাটাকাটি করে দিতে পারো। তো এটা কাটলে রুটের মধ্যে এটা বড় সংখ্যার দিকেই থাকবে, 3×14 = 42, এক থাকে 3×4 144। 144 কার স্কোয়ার নাম্বার? তোমরা বলে 12-এর স্কোয়ার নাম্বার। তাহলে এটা 12 গুণ 12 আছে, তাহলে রুটের বাইরে একটা 12 আসবে, তাহলে এর যে মানটা হচ্ছে সেটা 12। বোঝাতে পারলাম? তাহলে এর যে মানটা হচ্ছে সেটা হচ্ছে 12। তাহলে এর মান যদি 12 হয় তাহলে এর আয়তন কত হবে? আচ্ছা ঘনকের আয়তনের যে ফর্মুলা সেটা হচ্ছে a³, মানে যে বাহু থাকে তার কিউব। তাহলে বাহু এখানে 12, তাহলে তুমি 12-র কিউব করে দাও, 12-র কিউব হয়ে যায় 17-28। 12-র কিউব হয়ে যায় 17-28, মানে অপশান ডি দেখতে পাচ্ছ এটাই। তো একমাত্র কিউব নাম্বার হিসেবেও তুমি এখানে ক্লিক করতে পারো। ওকে, সেটা নিয়ে চাপ নিতে হবে না, আমরা এইভাবে সলভ করলাম, একটু টাইম লাগবে না। তোমার যদি মনে হয় যে টাইম লাগবে, তা না, তোমার ফর্মুলা মনে থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর চলে আসবে। চলে আসো নেক্সট কোশ্চেন, সলভ করো নাম্বার 3 কোশ্চেনটা। নাম্বার 3 কোশ্চেনটাকে সলভ করো। দেখো বলেছে 8, 16, 20 আর এই চারটে মেনলি সংখ্যা আছে, বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, সেটা কোনটা হবে বলো দেখি। বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে একবার বলো আমাকে। দেখো কি বলেছে, 8 আছে, 16 আছে, 20 আছে আর 32 আছে। তো এটার অ্যাকর্ডিং তুমি যদি খেয়াল করো, আমাকে এমন একটা নাম্বার খুঁজতে হবে যেই নাম্বারটা 8 দিয়েও যাবে, 16 দিয়েও যাবে, 20 দিয়েও যাবে, 32 দিয়েও ভাগ যাবে। তো অ্যাকচুয়ালি এদের এলসিএম দরকার। তো এলসিএমটা কীভাবে নেবে একটু ভালো করে বুঝে নাও। এলসিএম 8 আছে, 16 আছে, 20 আছে আর এখান থেকে 32 আছে। তো 8টাকে লেখা যায় 2-এর কিউব, এটাকে লেখা যায় 2^4, 20টাকে লেখা যায় 2-এর স্কোয়ার 4×5, 16 মানে 2^5। তাহলে এখান থেকে আমরা যখন এলসিএম বের করব, তোমরা প্রত্যেকে যেন হাইয়েস্ট পাওয়ারটা নিতে হয়। 2 এর হাইয়েস্ট পাওয়ার কত? 2 এর পাওয়ারে 5, 5 মানে 32। তার মানে 2-এর কাজ মিটে গেল, পড়ে আছে 5, তাহলে 5কে নিয়ে নাও, তাহলে এইটা হয়ে যাবে তোমার 160। কত হয়ে যাবে? 160, 160, মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, 160। 160 হয়ে যাবে, অপশান ডি আমাদের রাইট আনসার। ক্লিয়ার? এটা নাম্বার 3-এর কোশ্চেনটা। এইভাবে এলসিএম যে করলাম আমরা ছোটোবেলায়, যে নিয়মে করতাম মনে আছে, এইভাবেও তুমি বের করতে পারো, কিন্তু এইটায় টাইম লাগে। এইটা যে নিয়মটা আমরা এখন করলাম, যেইটা, এই নিয়মটাকে বলা হয় ফ্যাক্টরাইজ মেথড। মানে আমরা ফ্যাক্টর বা উৎপাদকে ভেঙে নিলাম, প্রাইম ফ্যাক্টরাইজ মেথড মেনলি।
প্রাইম নাম্বারে ভেঙে দিতে হবে। মানে 8 তো প্রাইম নাম্বার নয়, ওটাকে এমনভাবে ভাঙো যাতে মৌলিক সংখ্যায় আসে। তো জানি 2 একটা মৌলিক সংখ্যা, তো 2 এর রেসপেক্টে আমরা ভেঙেছি এটাকে। আর 20 মধ্যে 5 একটা মৌলিক সংখ্যা আলাদা করে দিলাম, আর এখানে 4 আছে, 4 তো মৌলিক সংখ্যা নয়, তো 4কে আবার ব্রেক করে দিলাম 2 এর স্কোয়ার হিসাবে। এইভাবে করেছি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি লিখলাম তোমাকে 21 তো মৌলিক সংখ্যা নয়, এটাকে ভেঙে দাও। 3 গুণ 7, আর তো ভাঙা যায় না, 3ও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, তাহলে এটাই পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, এটাই বোঝাবে। নেক্সট নাম্বার 4 সলভ করো নিজেরা। নাম্বার 4 এর কোশ্চেনটা কি বলেছে দেখো। দুটো ট্রেনের কথা বলেছে, একটা বলেছে 140 বলেছে, আর একটা কত আছে, আর একটা বলেছে 160 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন, একটার স্পিড বলেছে 40 কিলোমিটার পার আওয়ার, আর একটা বলেছে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সমান্তর লাইনে একে অপরের দিকে ছুটছে। মানে এই লাইন থেকে এই দিকে যাচ্ছে ট্রেনটা, আর একটা লাইন থেকে এদিকে যাচ্ছে ট্রেনটা। এবার তারা মিলিত হওয়ার মুহূর্ত থেকে একে অপরের থেকে আলাদা হবে, মানে অ্যাকচুয়ালি মিট করবে কত পয়েন্টে, কোন কোন টাইমে অ্যাকচুয়ালি যখন আলাদা হবে, মিলিত হচ্ছে, ধরো আবার এই পজিশানটায় গিয়ে আলাদা হয়ে যাচ্ছে, মানে এরকম পজিশান, এই পজিশানে এই যে এখানে মিট করে গেল, আর এখানে ধরো আলাদা হয়ে গেল, এরকম পজিশান একটা বের করতে হবে। তো আলটিমেট এত কিছু ভাবতে হবে না তোমাকে, ভাবতে হবে কি এটা তোমার কি হচ্ছে, এটা তোমার কোথায় মিট করবে। তার মানে এটা তোমরা জানো রিলেটিভ স্পিড এখানে কাজ করবে, অপোজিট ডিরেকশনে থাকলে রিলেটিভ স্পিড প্লাস হয়ে যায়। তাহলে এখানে যখন এই ট্রেনের দৈর্ঘ্য আর এই ট্রেনের দৈর্ঘ্য যখন মার্জ হয়ে যাবে, ধরো এই একটা ট্রেন আছে এখানে, আর এখান থেকে একটা ট্রেন বেরোবে, তখনই তো পার হবে না, তাহলে এখানকার এই ট্রেনের নিজের দৈর্ঘ্য আর এই ট্রেনটার দৈর্ঘ্য যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে 160 আর 140 যোগ করে দাও, তো এখানে 60 দিয়ে দিলে এখানে তোমার কত হচ্ছে 200, আর এখানে 300 এত মিটার দূরত্ব যাচ্ছে, এক তো 40 স্পিড আর একটা 50 অপোজিটে আছে, তাহলে 40-50 যোগ হয়ে যাবে 90 দেবে, কিন্তু 90 আছে কিলোমিটারে পার আওয়ারে, আমি এখানে করেছি এটা মিটারে আছে, তাহলে এইটাকে না চেঞ্জ করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে নিতে গেলে উপরে 5 থাকবে, নিচে 18, তো এটাকে কাটলে তোমার 5 দিয়ে 5-5-25 দিয়ে ডিভাইড করে দাও, তো 25 দিয়ে যদি এটাকে কাটো নর্মালি এটা 12 হয়ে যাবে, তাহলে 12 মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এবার একটা জিনিস আমি বলি, 25 দিয়ে আমি এটাকে কাটলাম 12 বারে, তোমরা ভাববে কি আমার কি মুখস্থ করা যে আমি এত ফাস্ট বলে দিলাম, না বুঝো, এখানে তোমরা কাটবে 25 এই দিক থেকে কাটবে, আমি ওইভাবে করি না। আমি যেখানে 100 দেখেছি মানে আমি মাইন্ডে করে নেবো এটা 100 আলাদা, তো এটাকে তখন 4 দিয়ে কেটে দেবো, 3 4 12 সুবিধা হয়ে গেল। তাহলে এই 00 দেখে আমি বুঝাচ্ছি এটা 4 হবে, কারণ 4-25 100, আর 3 4 12 উইদিন সেকেন্ডের মধ্যে আমি করে দিলাম এটা, 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে আমার ভাবতে এটা। কিন্তু তোমরা যদি 25 এই ছোটো ছোটো জায়গাগুলোতেই তোমাকে খেয়াল রাখতে হবে, যে ছোটো ছোটো জায়গাগুলো আমি কী করে ইমপ্রুভ করতে পারবো, কারণ তোমার স্পিডটা মেনটেন হবে এখানে। ওকে, তো গেল আমাদের নাম্বার ডি, এটা 4টা অপশান। এটা করো নাম্বার 5টা সলভ করো নিজেরা। করো দেখি। হুম, দেখো এখান থেকে সিম্পলভাবে, হ্যাঁ 5এরটা এটাকে কীভাবে সলভ করবে দেখো, বদমাসের রুল ওয়াইজ এই যে এই পার্টটার কাজ আগে করে দাও। আমরা জানি বদমাসের রুলে ব্র্যাকেটের কাজ করতে হয়, কিন্তু ব্র্যাকেটের মধ্যে আগে মাল্টিপ্লিকেশনের কাজ, কার কাজ মাল্টিপ্লিকেশন। তো এটাকে মাল্টিপ্লাই করে দাও, 4 ছক 24 পেয়ে যাচ্ছ, এটা ডাইরেক্ট তুমি এভাবে কেটে বসিয়ে দেবে, 24 নেগেটিভে হবে, এই যে মাইনাস আছে, তাহলে এখানে -24 আর -2 -26 হয়ে যাবে। তাহলে 26 থেকে 16 বাদ দিলে হয় 10, তাই তো 10, কিন্তু বড় সংখ্যা মাইনাসে আছে, তাহলে এটা -10 হবে, তাহলে এই পুরো পার্টটা মানে তোমার -10, এটুকু বোঝা গেল। ক্লিয়ার? না বোঝা গেলে আমি এখানে একটু লিখে দেখাই, দেখো 16 আছে, 4 ছক 24 আগে গুণের কাজ, আর -2, তো এইটাও মাইনাসের সাইন, এটাও মাইনাসের সাইন, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 16 -26 হয়ে যাবে, তো এটা ডিফারেন্স করলে 10, আর বড় সংখ্যার সাইন মাইনাস, তার জন্য তো -10, এইটুকু আর কিছু না। তো এখানে মাইনাস আগে থেকে ব্র্যাকেটের মধ্যে ছিল, মাইনাসে মাইনাস এটা প্লাস দেবে, তাহলে এটা কী হয়ে যাবে 20 -14 +10 হয়ে যাবে।
তাহলে এখান থেকে যদি তুমি মাইনাস করো, মানে 10 থেকে 14 বাদ দিলে কত হবে 4, কিন্তু বড় সংখ্যা সাইন কত নেগেটিভ, তাহলে এটা -4 হবে। তাহলে -4 থেকে যদি এই 20টাকে বাদ দাও তোমার হবে 16, শুধু পজিটিভ এটা, তার মানে এই পুরো পার্টটায় তোমার হবে 16। তাহলে 40 থেকে যদি 16 বাদ দিয়ে দাও, তাহলে 40 থেকে এবার অ্যান্সার তোমার বেরোবে 40 থেকে 16, অপশান নেই এখানে। 40 থেকে 16 তোমার হয়ে যাবে এখান থেকে তোমার 4 দিলে 20 মানে 24 অপশানে নেই, এটাকে কেটে দাও, এটাকে 24 করে দাও, অ্যাকচুয়ালি ডিজিট উল্টো করেছে, বা একটা অপশান করতে পারো নান অফ দিস। ক্লিয়ার? এটা অপশান যাদের 24 এসছে করে তাদের ঠিকঠাক আছে, আদারওয়াইজ ভুল আছে কোশ্চেন তোমাদের। ওকে, এখানে আমার স্পষ্ট মনে আছে এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটাকে যে টাইপ করেছে একটু ভুল হয়ে গেছে, আগে 2 হবে পরে 4 হবে। ওকে চলো নেক্সট কী বলেছে নাম্বার 6 এরটা, এটা 6 নাম্বার 6 করো নিজেরা, নাম্বার 6 এরটা। করো। বলেছে একটি ক্রিকেট ক্লাবের গড় উপস্থিতি গত বছর বলেছে তোমার 5640 ছিল, যা থেকে এবছরের উপস্থিতি 3820-তে নেমেছে। তাহলে গত বছর থেকে এবছরের উপস্থিতি কত শতাংশ কমেছে? তো অ্যাপ্রোচটা দেখো, 5640 থেকে তোমার এটা কমে গেছে তোমার 3820, তো ডিফারেন্স করে দেখো কতটা হয়েছে। তো 0 এটা 2, তো এখান থেকে 16 8 হাতে 1 মানে এটা 4 থেকে এটা এত, মানে 1820 কমেছে অ্যাকচুয়ালি। যে 1820 কমেছে সেটা কার উপরে কমে যাবে? এই 56 আর এটা 40, এটার উপর কমবে, তাহলে শতকরায় কত হবে এইটুকু ক্যালকুলেশন তোমার করতে হবে। এবার কথা হচ্ছে দেখো, এগুলো আমি পুরো ক্যালকুলেশন করি না, এখানে 18 আছে, এটা 56 আছে, মোটামুটি 3 18 54 হয় আমরা জানি, কিন্তু এটা 56 আছে, তো কাটাকাটি করলে ধরো মোটামুটি এটা 3 বারে কাটলো, তাহলে 1/3 হবে। তাহলে 1/3 মানে তোমার আমরা জানি 33.33% হয়, তাহলে এইটার কাছাকাছি অ্যান্সার আছে কোথায়? এটার কাছাকাছি আছে অপশান সি, তাহলে এটাকে মার্ক করে দেবো। এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট হিসাব করা। এবার এটাকে যদি তুমি প্রপার ক্যালকুলেশন করতে চাইতে তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত। বোঝা গেল? এই যে নিয়মটা, এইগুলি তোমাদের শিখতে হবে, যে ছোটো ছোটো জায়গা তোমাদের খেয়াল রাখতে হবে, যে কীভাবে আমরা এই অ্যাপ্রক্স কাজে লাগিয়ে মানে আমরা ফাস্ট করতে পারবো অ্যাপ্রক্স কাজে লাগিয়ে। ওকে নেক্সট চলে আসো, নেক্সট কী বলেছে নাম্বার 7টা, নাম্বার 7 একটা সলভ করো নিজেরা। বলেছে একটি বইয়ের ধার্য মূল্য 300, এটা বলা আছে একটি বইয়ের তোমার ধার্য মূল্য বলেছে 300 টাকা, এর উপর বলেছে 20% ছাড় রয়েছে। ওকে 20% ছাড় রয়েছে, এর উপর আরও কত ছাড় দিলে 216 টাকায় বিক্রি হবে? তো চেষ্টা করো নিজেরা, হ্যাঁ নিজেরা চেষ্টা করো কী বলতে চাইছে, দেখো কি বলেছে আগে। দেখো একটি বইয়ের ধার্য মূল্য বলেছে 300, লেখো। এবার এটার উপর 20% ছাড়, 20%-এর ফ্র্যাকশন বলে কত হয় 1/5, তার মানে 5-এর উপর 1 কমে যাবে, ছাড় কততে যাবে বলো তো? 5 দিয়ে কাটলে 5 6 30, তার মানে এটা 0, আর 4 6 24, এই একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ কী হবে আমি দেখিয়ে দিই, ওটা আরও ইজি লাগবে তোমাদের ফ্র্যাকশন না করেও, ফ্র্যাকশন করলে এটা একটু কঠিন লাগতে পারে। দেখো 300% আছে, 100-এর বেসে 20% ছাড় দিলে থাকবে 80%, কিন্তু এই যে ফ্র্যাকশনটা কাজে লাগবে তখনই যখন এইটা না টাফ ডেটা থাকবে। তাহলে দিলাম 16.66% ডিসকাউন্ট দিচ্ছে, ব্যাস তুমি আর 100 মাইনাস করতে পারবে না এখান থেকে, চাপ হয়ে যাবে, তখন ফ্র্যাকশন লাগবে, কারণ এটার ফ্র্যাকশন ভ্যালু কত 1/6, তো 6-এর উপরে 5 হবে, 1 কমে গিয়ে, তখন ওই কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে এখান থেকে পার্সেন্টেজ অবশ্যই কেটে দাও, 3 8 24, তার মানে 240, তার মানে জিনিসটা 240-এ বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু আরও কত ছাড় দিলে 216-তে যাবে। তো 216 বাদ দিয়ে দাও, দেখো কত ডিসকাউন্ট দিচ্ছে আরও, তো এখান থেকে আগে 4 দিলে 20, মানে আরও 24,
আরও 24 ছাড় দেওয়া দরকার। 24 ছাড় কতর উপরে যাবে? 240-এর উপরে। তাহলে শতকরায় কত হয়ে যাবে? ব্যাস এইটুক। এই 0 কেটে যাবে, এটা কেটে যাবে, তার মানে এটা 10%। কত হয়ে যাবে? এটা 10%। 10% মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। 10% মানে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, এইটুকু, আর কিছু না। নেক্সট কোশ্চেনে মুভ করো। নেক্সট কোশ্চেন কী বলেছে সলভ করো নিজেরা। নাম্বার 8-এরটা, নাম্বার 8 করো। সলভ করো দেখি। বলেছে একটি তরলের আয়তনের সাথে ওজন তার আয়তনের সাথে সমানুপাতে, মানে সিম্পলভাবে বোঝো যে ওজন আয়তনের সাথে সমানুপাতে থাকার অর্থ হচ্ছে, ধরো আয়তনটা বাড়িয়ে দিলে ওয়েটও বাড়বে, আয়তনটা কমিয়ে দিলে ওয়েটও কমে যাবে, তো এটাকেই বোঝাচ্ছে, আর কিছু না। এবার বলেছে 12 কেজি ওজনের একটি তরলের আয়তন, এটা 3 হবে, 3 লিটার। আচ্ছা, তার মানে 3 লিটার যখন হয় তখন তার 12 কেজি ওয়েট দিচ্ছে, ওকে। এবার 4 লিটার যখন আয়তন হবে তখন কত হবে? 4 লিটার আয়তনের ক্ষেত্রে কত ওয়েট দেবে? খেয়াল করো। এই কারণে একটা কনসেপ্ট তোমার আছে, দেখবে তোমরা ওটা অনেক তোমরা মজার মজার ছলে ওটাকে বলো, বাট ওটা অনেকটা ট্রিকি, আর ওখান থেকে অনেকটা ফিজিক্সের ব্যাপার থাকে, হায়ার স্টাডির কেস থাকে, মানে তোমরা হয়তো জানো না সেটা, আমি একটু বলে দিই। একটা ছোট্ট এক্সাম্পল, যে কোনো কারোর সাথে তুমি এটা বলতে পারবে। সেটা হলো, তোমাকে যদি বলা হয় 10 কেজি তুলো আছে, ঠিক আছে, 10 কেজি তুলো আছে, আর তোমার 10 কেজি লোহা আছে, লোহা একই জিনিস, তাহলে কোনটার ওয়েট বেশি হবে? আমাকে বলো তো কমেন্ট সেকশানে, তারপর আমি নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, একটু বলে দিই। আচ্ছা, নিজেরা কমেন্ট সেকশানে বলো, তারপর আমি বলবো ওখানে এই দুটোর মধ্যে কোনটার ওয়েট বেশি হবে। আহ, এটা কিন্তু হায়ার স্টাডি জিনিস, ফিজিক্সের একটা অ্যাপ্রোচ কাজ করে এখানে, এটা মাথায় রেখো। ইকুয়াল বলে দিও না, মনে রাখবে এটা তুলোর ওয়েটটা বেশি হবে, আমি বলে দিলাম। কেন হবে? কারণ আছে, এটা ফিজিক্সের একটা ম্যাটার আছে সেখানে। অ্যাকচুয়ালি বাংলা কথায় পরিষ্কার যদি বুঝে যাও, 10 কেজি তুলো আর 10 কেজি লোহা, এর মধ্যে আয়তন কার বেশি হবে? তুলোটা অনেক জায়গা স্পেস নিয়ে নেবে, তাই না? অনেক জায়গা জুড়ে থাকবে তুলোটা 10 কেজি, তার মানে যতটা আয়তনে বাড়ছে তার ওয়েটটাও কিছুটা ইনক্রিজ হবে এর থেকে। কারণ লোহার তো 10 কেজি একটা ধরো রড নিয়ে নিলে ছোট্ট, এর আয়তন কম, কিন্তু এখানে এর জায়গাটা অনেকটা নিয়ে নিচ্ছে, তখন আয়তন বোঝাচ্ছে, তো স্লাইড একটু হলেও বেশি হবে তুলোর ওয়েটটা। 10 কেজি তুলোর ওয়েট একটু বেশি হবে, বোঝা গেল? যেমন এই জায়গাটায় দেখো, তোমার 3 লিটার, 3 লিটারকে অনেকে না 3 কেজির মতো করে ভাবে, না সেটা দেখো 12 কেজি এখানে দিয়ে দিচ্ছে, তাহলে কি 4 গুণে আছে, তাহলে এটাও 4 লিটার যখন হবে এটাও তোমার 4 গুণে, তাহলে 4 4 16 কেজি দেবে, বোঝা গেল? তার মানে যে 3 লিটার মানেই যে তোমার 3 কেজি সেরকমটা নয়, এটাই বোঝাচ্ছে। তাহলে আয়তনের উপর ডিপেন্ড করছে, বলেছে না আয়তনের সাথে যে সমানুপাতে, এটা দেখে মনে বলার জন্য এই এক্সাম্পলটা দিলাম তুলো আর লোহা। তাহলে এটা 4 4 16, তার মানে অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার। নেক্সট করো এটা, নাম্বার 9। এটা একটা ইকুয়েশনে কোশ্চেন শেষ হয়ে যাবে, একদম ইজি কোশ্চেন। ধরো কোশ্চেনে বলা আছে 10 জনের মধ্যে 9 জন প্রাতরাশের মধ্যে 15 টাকা করে খরচা করে, ওকে। দশম ব্যক্তি তাদের গড়ের থেকে 9 টাকা বেশি দেয়। আচ্ছা, আমি ধরে নিলাম 10 জন ব্যক্তি আছে, প্রত্যেকে ধরো আমি বললাম তোমার এখান থেকে পি টাকা করে দিচ্ছে, পি টাকা করে দিচ্ছে, তার মানে 10 জন যদি পি টাকা করে দেয়, তার মানে তোমার 10 জন যদি পি টাকা করে দেয়, এটা গড় এপি হবে। এবার কোশ্চেনে বলেছে 9 জন 15 টাকা করে দেয়, তাহলে 9 গুণ 15, 9 জন এত টাকা দেয়। আর যে দশম ব্যক্তি সে কি, যে গড় আছে পি, তার থেকে 10 টাকা বেশি, তাহলে জাস্ট এইটুক দেবে। তাহলে টোটাল যে খরচাটা হবে সেটা কি 10 ইন্টু পি, 10 পি হবে। কেন? কারণ প্রত্যেকে যদি পি টাকা করে দেয়, গড়ে পি, তাহলে 10 গুণ পি করলে টোটাল পেয়ে যাবে। তাহলে এখান থেকে এক লাইনে উত্তর চলে যাবে। দেখো এটা 135, 135 আমি একটু করে দিই, দাঁড়াও তোমরা নাও বুঝতে পারো। 135 আছে, এখানে পি আছে, এটা 10 আছে, আর এখানে তোমার 10টা পি। দেখো 10টা পি আছে, ওদিকে গেলে 9টা পি হয়ে যাবে, বেসিক ব্যাপার। আর এটা তোমার কত হচ্ছে 135, আর এখান থেকে তোমার কত হচ্ছে, নর্মালি যদি করো এখানে 9টা পি,
এখানে আচ্ছা এটা 10 টাকা বেশি না, এটা জাস্ট 9 টাকা বেশি দেয়। কোশ্চেনে বলেছে না এই যে 9 টাকা বেশি দেয়, হ্যাঁ 9 লেখো, 9 লেখো, 9 টাকা বেশি, নাহলে তো হবে না, 9 টাকা বেশি। আচ্ছা তাহলে এইটা তোমার 9টা পি হবে, আর এখানে 9 যোগ করে দিলে, বা কমন না, আমি চাই না কমন তোমাদের কঠিন করতে, নর্মালি দেখো 9 যোগ করে দাও, 5 যোগ করলে হচ্ছে 40, আর এটা 100, তোমার 5 দিলে 100, এটা 44 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 144 হয়ে গেল। 9টা পি এর মান যদি 144 হয়, তো এখান থেকে দেখলেই বুঝতে পারছো 16 বারে কাটছে, ঠিক আছে, 16 বারে। তো 135-এর সাথে তুমি জাস্ট 9 যোগ করেছো, 144, এবার এটাকে তুমি 9 দিয়ে ডিভাইড করে দেবে, এটাকে তুমি শুধু 9 দিয়ে ডিভাইড করে দিলে 16 আসছে, তার মানে তোমার পি এর যে মানটা সেটা 16। তাহলে এই পি এর মান যদি 16 হয়, তাহলে টোটাল খরচ কত? তাহলে 16 গুণ পি, এখান থেকে 10 গুণ 16, 160 টাকা, টোটাল এত টাকা খরচা হয়েছে, ব্যাস। চলো নেক্সট কোশ্চেনে, নাম্বার 10। আচ্ছা একটু চেক করে নিই, ওয়েট করো। দেখো তোমাদের ক্লাস আমি জাস্ট এখন কটা বাজে, 8টা 41, আমি এখনই আপলোড করবো আজকেই, ওকে। দেখো এটা কি বলেছে, বলেছে অরুণ সঞ্চিতের কাছ থেকে একটি ল্যাপটপ কিনেছে এত টাকায়। কে কিনেছে? অরুণ কিনেছে সঞ্চিতের কাছ থেকে। সঞ্চিত ল্যাপটপে 25% লাভ করে, তার মানে 25% মানে ফ্র্যাকশন ভ্যালু 1/4, তার মানে সে 4-এর জিনিস 5-এ বিক্রি করে, 5-এ বিক্রি করে। তাহলে অরুণ সঞ্চিত ল্যাপটপে এত লাভ করে, তার মানে সঞ্চিত অরুণকে 5 টাকায় দিয়ে দেয়, 4-এর জিনিসটা 5-এ দিয়ে দেয়। কোশ্চেনে বলছে রমন 20% লাভে সঞ্চিতের কাছ থেকে বিক্রি করেছিল। রমেন 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, রমেন আবার 20% লাভে সঞ্চিতের কাছে বিক্রি করছে। আচ্ছা রমেন আবার এখানে আসবে, রমেন আবার 20% লাভে, তার মানে 5-এর জিনিস 6-এ বিক্রি করেছিল, 20% লাভে 5-এর জিনিস 6-এ সঞ্চিতের কাছে বিক্রি করেছিল। কোশ্চেনে বলেছে রমেন ল্যাপটপ কিনতে কত টাকা দিয়েছিল। রমেন আর এর মান বের করতে হবে। এখানে কমন পার্সেন্ট কি আছে দেখতে পাচ্ছ, এস কমন পার্সেন্ট। তাহলে এইটাকে গুণ করে দাও 6 দিয়ে, 6 লাগবে না, এটাকে 12 বানিয়ে দাও তো বেস্ট হয়। 6 আর 4 আর 6 এলসিএমে, তো এটা 3 4 12, এটাকে গুণ করে 2 দিয়ে, তো এটাকে গুণ করলে তোমার 3 চলে আসবে। আর এখান থেকে 3 নয়, এটা তো ফাঁকাই আছে নর্মালি, এই সাইড থেকে দেখে নাও, এটা গুণ করলে 5 দুগুণি 10 হয়ে যাবে, আর এটা 6 দুগুণি 12 হয়ে যাবে, আর এইটা বেঁধে গেলে 3 5 15, ব্যাস হয়ে গেল। কোশ্চেনে বলেছে অরুণ সঞ্চিতের কাছ থেকে কিনেছে, তার মানে অরুণ কিনেছে, অরুণের ভ্যালু দেওয়া আছে 1,12,500, তাহলে আমার অ্যাকর্ডিং 15 আছে, সেটার মানে কোশ্চেনে দেওয়া আছে 1,1,2,500। তো কোশ্চেনে 1-এর মান কত হয়ে যাবে, এটাকে 15 দিয়ে ডিভাইড করে দেবে। কোশ্চেনে বলেছে রমেন কত টাকা দিয়েছে, রমেন মিনস এখানে আর মানে 10-এর ভ্যালু, ব্যাস একটু ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। একটু ক্যালকুলেশন করলে চলে আসবে 1,1,2,500, যেটাকে ডিভাইড করে দেবে এটা 15 দিয়ে, আর এটাকে তোমার কাটলে মোটামুটি চলে আসবে 7,500, মানে 75,000 টাকা। অপশান সি রাইট আনসার, 75, এটাই অ্যান্সার তোমাদের। ওকে, যাদের আসেনি ভুল করেছো। এইভাবে কোশ্চেনে তোমাদের অ্যাপ্রোচ নিলে বেটার হবে। চলো চলে আসো নাম্বার 11। নাম্বার 11 কী বলেছে, বলেছে একটি বাস একটি বাইকের চেয়ে 20% দ্রুত চলতে পারে। 20% দ্রুত মানে কি? 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, তাহলে একটি বাস কাঁধ থেকে বাইকের চেয়ে, আচ্ছা এটা ধরো বাইকের চেয়ে দ্রুত চলছে বাস, আমি বাসও এদিকে লিখতে পারি। তো একটা যদি 5 হয়, তাহলে এটা হবে 6, কারণ 6:5 রেশিও পেয়ে গেছো। বলেছে একটি বাস একটি বাইকের চেয়ে, তাহলে 5-এর উপরে 1 বেড়ে গেছে, 20% বেশি না? বলেছে একটি বাস একটি বাইকের চেয়ে 20% দ্রুত। বলেছে উভয়ই একই সময় একই স্থানে যাত্রা শুরু করে 60 কিলোমিটার দূরে গন্তব্যে পৌঁছায়, মানে দূরত্ব ফিক্স। পথে বাস কী করেছে, 10 মিনিটের জন্য থামে কোনো স্টপেজে, তাহলে বাইকের গতিবেগ কত হবে? দেখো 10 মিনিট নষ্ট করেছে ঠিকই বাস, কিন্তু বাইক আর বাস একসাথে পৌঁছেছে, তাহলে কি এই একই দূরত্ব 60 কিলোমিটার দূরত্ব ফিক্স। আমরা স্পিড আর টাইম ইকুয়ালস টু জানি দূরত্ব, তো ডিস্টেন্স যদি তোমার চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, ফিক্স থাকে, স্পিড রেশিও টাইম রেশিওতে উল্টো হয়ে যাবে। তাহলে এটা যদি স্পিড রেশিও থাকে, তাহলে টাইম রেশিও হয়ে যাবে তোমার 5 থেকে 6,
তাহলে কত ডিফারেন্স টাইমের 1 ইউনিট, সেটার মানে কোশ্চেনে বলে দিয়েছে 10 মিনিট। তাহলে একের ভ্যালু যদি 10 মিনিট হয়, কোশ্চেনে বলেছে বাইকের গতি, তাহলে বাইকের টাইম কত লাগছিল 6 ইউনিট। তাহলে 6-এর মান কত হবে, একের ভ্যালু 10 হলে 6-এর মান 60 মিনিট। তাহলে 60 মিনিট লাগছে কত দূরত্ব যেতে, 60 কিলোমিটার দূরত্ব যেতে 60 মিনিট, মানে 1 ঘন্টা লাগছে। তাহলে আমরা জানি দূরত্ব বাই টাইম করলে কত হবে, দূরত্ব বাই সময় করলে 60/1 করলে তো 60 হবে। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডেই চলছিল সে। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এই হচ্ছে কোশ্চেন তোমার, আর কিছু না। নেক্সট চলে আসো, কী বলেছে নাম্বার 12-এরটা সলভ করো নিজেরা। বলেছে 55টি ট্রফি বিক্রি করে একজন দোকানদার 11টি ট্রফি সমান লাভ করে। আচ্ছা, বিক্রি করেছে, ধরো প্রত্যেকটা ট্রফির দাম ধরো 1 টাকা, তাহলে 55টার দাম কত, 55 টাকা, তার মানে এটা সেলিং প্রাইস। এবার বলেছে 11টি ট্রফি সমান লাভ করে, তার মানে প্রফিট যেটা হবে না, সেটা একটা ট্রফির দাম 1 টাকা, তাহলে 11 দাম 11 টাকা। তাহলে কস্ট প্রাইস কত হবে ভালো করে বোঝো, 55 টাকায় বিক্রি হয়েছে, 11 টাকা লাভ, তার মানে কিনেছিল কত, বাদ দিয়ে দাও, 44 টাকায় কিনেছে, তাহলে 44 টাকা কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসের উপরে প্রফিট দেখো মেনলি 11, তার মানে এটা মানে 1/4, আর 1/4 মানে কত, 25%। 1/4 মানে 25%, 25% মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। 25% মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নাম্বার 13 সলভ কর। নাম্বার 13টা বলছে এ 72 দিনে একটি কাজ করছে, দেখে নাও। এ 72 দিনে একটি কাজ করে, আর বি 90 দিনে একটি কাজ করে। তারা 30 দিন একসাথে কাজ করার পর বি চলে গেছে, অবশিষ্ট কাজ এ কত দিনে সময় লাগবে। তো এখান থেকে দেখো আমি এটাকে 307 এদের টোটাল ওয়ার্ক ধরে নিলাম এলসিএম। তো এটা 5 টাইমস, এটা 4 টাইমস, 5 বারে তো 5 7 35, 350, 10, ঠিক আছে ওকে। এবার দেখো এফিসিয়েন্সি যদি পেয়ে যাও, কোশ্চেনে বলেছে তারা 30 দিন একসাথে করেছে, তাহলে 5 আর 4 মিলে টোটাল কত, 9। তাহলে 9 যদি 30 দিনে করে, তাহলে 3 7 3 9 কত, 27, 3 9 27, 270 কাজ হয়ে গেছে। তাই 270 কাজের মধ্যে মানে টোটাল 360-এর মধ্যে 270 যদি হয়ে যায়, তাহলে বাকিটা থাকবে কত, বাকি থাকবে এখান থেকে 90 কাজ, কারণ এখানে 100 দিলে 370 হয়ে যাবে, আর 10 কমিয়ে দাও তাহলে 90 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 90 কাজ বাকি রইল 0, আর 9 7 এটা 16 7 90 কাজ বাকি আছে। তাহলে অবশিষ্ট কাজ এ কত দিনে করবে, তাহলে এর কার্যক্ষমতা কত, 5। তো জাস্ট 5 দিয়ে এটাকে ভাগ করে দাও, কারণ এ একদিনে 5 কাজ করে, তাহলে 90 কাজ করতে কত দিন লাগবে, ভাগ করলে পেয়ে যাবে, তাহলে 18 দিন। কত হয়ে যাবে, 18 দিন, মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। অপশান এ ইজ দ্য রাইট আনসার। এইটুকু, আর কিছু না, ক্লিয়ার। নেক্সট নাম্বার 14 কি বলেছে দেখো, নাম্বার 14-এরটা বলেছে একটি কোম্পানির পরপর 3 ধরনের প্রস্তাব আছে। আচ্ছা, তার আগে বুঝে নাও, A% আর B% যদি ডিসকাউন্ট দেওয়া হয়, এটাও একটা ছাড় তার জন্য মাইনাস, এটাও একটা ছাড় তার জন্য মাইনাস, এখানে প্লাস অলরেডি রুল ওয়াইজ আমরা জানি AB রুলে A+B AB/100 যদি সব পজিটিভ থাকে, আর নেগেটিভ থাকলে এটা মাইনাস এটা মাইনাস, কিন্তু এটা চেঞ্জ হয় না, এটা প্লাসে তো প্লাস থাকবে, শুধু AB থাকলে যেখানে থাকবে সেখানে চেঞ্জ হবে। দেখো AB মানে মাইনাস, আর B মানেও নেগেটিভ, কারণ এখানে ছাড় দিচ্ছে। তো অ্যাকচুয়ালি এটার ফর্মুলা যখন হবে, এটা হয়ে যায় A+B, এখান থেকে ধরো মাইনাস AB/100, এরকম পোর্শন চলে আসে, কারণ এটা নেগেটিভ নেগেটিভ যখন কমন নিয়ে নেবে, এখানে তোমার মাইনাস হয়ে যায়, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ওটা নিয়ে চাপ নেই। তাহলে এই ফর্মুলাটুকু তোমার মনে রাখতে হয়। তো ফার্স্টে দেখো প্রথম প্রস্তাব যেটা ফার্স্ট, সেটাই তোমাকে বলেছে 25%, আর বলে দিয়েছে 5%, ক্লিয়ার। সেকেন্ডটাই বলে দিয়েছে তোমার 20% আর 10%, আর তৃতীয় প্রস্তাবে তোমাকে বলেছে 15% আর 15%। তাহলে কোনটায় সবথেকে গ্রাহকের জন্য সর্বোত্তম হবে, মানে কাস্টমার সবথেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে, এটা হচ্ছে কথা। অনেকে ভাববে যে 25 আর 5 মিলে তো 30 হচ্ছে, তো এটাও তো 30, সব 30, তাহলে কী করে সমান হবে, তাহলে সমান লিখে দেবে সব কটাই, অপশান এ মার্ক করে দেবে, ব্যাস ভুলে গেল। এবার বুঝে নাও কেন ভুল হলো, কারণ ওটা না সাকসেসিভের কেস হয় এখানে, এই ফর্মুলা ওয়াইজ AB প্রত্যেকের সমান, যোগফলটা প্রত্যেকের 30-ই আছে, তার মানে যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে গুণফলটা। গুণফলটা যার যত বড় হবে তত ছাড় কম পাবে, কারণ ততটা বাদ চলে যাচ্ছে বেশি জিনিস, তার মানে যার গুণফল ছোট সে তত বেশি ছাড় দেবে। দেখো আমি যদি এটাকে AB গুণ করি, ধরো
এটাকে 2 আসলো, তার মানে এবির মান গুণ করে তোমার 2 আসলো। আবার এবির মান ধরো 5 আসলো, তার মানে কি বেশি মাইনাস হয়ে যাচ্ছে, ডিসকাউন্ট কম হচ্ছে, তাহলে কম দরকার আমার। এখান থেকে কার গুণফল কম, তাহলে এটাকে গুণ করে দেখো 125, এটা গুণ করলে 200, এটা গুণ করলে 225, তার মানে সব থেকে কম বাদ যাবে এইটা, তাহলে এইটা তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেবে। তাহলে এটা সর্বোত্তম হবে কোথায়, অপশান এটা, মানে তোমার অপশান এ নয়, মানে ফার্স্ট যে প্রস্তাবটা, তখন অপশান সি, প্রথম প্রস্তাব অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এ হচ্ছে কেস, আর কিছু না। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা এসডাব্লিউ থাকবে প্রত্যেক দিনের মতো, নিজেরা সলভ করবে এটাকে। ওকে, তো চলো আজকে অবধি রাখি। যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, যারা সিআরপি একাডেমি এখনও অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, অবশ্যই জয়েন করে নেবে। আর ব্যাচের কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, যাবতীয় তোমাদের ডিটেলস বলে দেওয়া হবে। তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক সকাল 9টার সময়। প্রত্যেকে সেশনটাকে একবার লাইক করে দিও আর শেয়ার করে দিও।